নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো দলিল আপনার নামে রয়েছে কিন্তু রেকর্ড অন্যজনের নামে হয়ে গেছে। এটা কি করে সম্ভব? বা আপনি দেখছেন যে সে পূর্বের যে মালিক তার নামও কিন্তু ওটা নয়, অন্যজনের একটা নাম আপনার রেকর্ডে উঠে গেছে। আর আপনার যে দাগ নম্বর, সেই দাগ নম্বরে তার নাম শো করছে, কিন্তু আপনার নাম সেখানে নেই। আপনি দখলে রয়েছেন সেই জমিটা, প্লাস আপনার কিন্তু দলিলও রয়েছে। এইটা হওয়ার কারণ কি? দেখুন, এটা বিভিন্ন কারণে হতে পারে। এক নম্বর কারণ যে যেমন বলি, কিছু কিছু জমি যেগুলো রেকর্ড করা যায় না, যেমন দেবত্তর জমি বা অন্যান্য যে জমিগুলো রয়েছে যেগুলো কিন্তু রেকর্ড হয় না, সেই দাগ নম্বরটাই রেকর্ড হবে না। ওনার যে দাগ নম্বর মানে দেবত্তর সম্পত্তি যে দাগে রয়েছে, তখন কি করা হয়, পাশের যে দাগটা রয়েছে যেটা দেবত্তর সম্পত্তি নয়, তখন সেই দাগে ওই জমিটা রেকর্ড করে দেওয়া হয়। তাহলে কি হলো, তার নামে রেকর্ডটা হয়ে গেল কিন্তু অন্য দাগে। এরকম কিন্তু সচরাচর হয়ে থাকে, আমাদেরই দেখা। তো একটি দাগের আপনাদেরকে যদি বলি, একটি দাগ, এই দাগটি ধরুন 210 নম্বর দাগ, আর পাশে যে আরেকটি দাগ রয়েছে এটা দেবত্তর সম্পত্তি, এই দাগটা হলো 211 দাগ। এবার কি হয়েছে, 211 দাগে যে বাড়ি করে আছে দেবত্তর জায়গায়, সে বিএলআরও অফিসে গিয়ে 210-এ রেকর্ড করে নিয়েছে। এবার 210-এর টোটাল জায়গা হলো 35 শতক জায়গা। 35 শতক জায়গা, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে 6 শতক জায়গা নেই। 6 শতক জায়গা কোথায় গেল? এই যে 211 এখানে রেকর্ড করে নিয়েছে, যে পড়ে আছে 29 শতক। এবার আপনি যখন আপনার দলিল নিয়ে যাচ্ছেন, গিয়ে বিএলআর অফিসে বলছেন যে আমার এটা রেকর্ড করতে হবে, তখন বিএলআর অফিস বলছে আমরা 35 শতক রেকর্ড করতে পারবো না, 29 শতক রেকর্ড করব, কারণ আপনার জায়গা ওখানে পড়ে রয়েছে 29 শতক, আর বাকি 6 শতক অন্যজনের নামে রেকর্ড হয়ে আছে। তখন এবার কি অবস্থা আপনার সৃষ্টি হয়েছে ভাবুন তাহলে। এইবার বলছে ওই 6 শতক যদি আপনি অন্যজনের নামটা কাটাতে চান, সেখানে উপঢৌকন বা পুরস্কারের দাবি তারা করে বসছে। তাহলে ভুলটা করলো ওরা। তারপরে আপনি যখন সংশোধনের জন্য যাচ্ছেন আপনার দলিল দেখিয়ে, তখন বলছে যে হ্যাঁ ওদের নামটা কাটা যাবে, কিন্তু ওনাদেরকে উপঢৌকন বা পুরস্কার দিতে হবে। এই কীরকম ধরনের কথাবার্তা। আর অনেকের দেখবেন যে জমি রয়েছে কিন্তু অন্যজনের নাম ভরে দিয়েছে। এখানে তো আমি তাও বলছি যে 29 শতক ফেলে রেখেছে, কিন্তু এক একজনের টোটাল দাগটাই অন্যজনের নামে করে দেওয়া হয়েছে। এরকমও কিন্তু করে দেওয়া হয়েছে। যখন এবার আপনি দলিল শো করছেন বা বিএলআর অফিসে বলছেন, তখন বলছে এখন হবে না, বা বলছে যে আপনি কেন আগে আসেননি, কেন আপত্তি জানাননি, আপনাকেও নোটিশ করা হয়েছিল। এই রকম কথা কিন্তু তখন শোনা যাচ্ছে। এইগুলো দেখুন কিছুই না, এগুলো একটা ব্যাপার হলো ওই মানে অফিসে ব্যাপারটা পুরো ইনলিগ্যাল কর্মকাণ্ড চলছে। সেই জন্যেই আপনি এই দুদিন আগেই দেখবেন যে যে আসল মালিক তার নামে রেকর্ড না করে একজন অন্যজনের নামে রেকর্ড করিয়ে নিয়েছে। এগুলো হয় একটাই কারণে, যখন বিএলআরও অফিসে হিয়ারিং হয়, এই হিয়ারিংয়ের সময় দলিলটাও চেক করা হয় না যে ওটা জাল দলিল কিনা, বা ওর মানে ন্যায্য মালিকানা উনার রয়েছে কিনা, কোনো কিছু চেক করা হয় না। ওই শুধু দেখা হয় উনি আবেদন করেছেন বা তার সঙ্গে ওনারা হয়তো উপঢৌকন কিছু পেয়েছেন, একবারে তখন তার নামে করে দেওয়া হয়। এরকম কিন্তু প্রায় দেখা যায়, এবং বিএলআরও অফিসের বিরুদ্ধে এরকম ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তবে এবার আমরা সমাধানের পথে আসি। যদি আপনার এরকম হয়ে থাকে, তাহলে দেখবেন প্রথমেই একটা আপনি A4 সাইজ পেপারের ওপরে স্ট্যাম্প দিয়ে সেখানে আপনি টু দ্য বিএলআরও বলে সাবজেক্ট লিখবেন যে আপনার রেকর্ডে নাম নথিভুক্তকরণ এবং অন্য দাগে মানে অন্য ব্যক্তি আপনার দাগে রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে, সেটাকে কাটানোর জন্য আবেদন।
এই বলে কিন্তু আবেদনটা করবেন। তারপরে সেখানে আপনার নাম, আপনার ঠিকানা, তারপরে আপনার নাম ঠিকানা লেখার পর ওইটা লিখবেন যে কি কি সমস্যা হয়েছে, এবং তার একটা যদি কপি আপনি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারেন, তার একটা কপি সে সঙ্গে অ্যাটাচ করে দেবেন, এবং তার সঙ্গে আপনার যে দলিল সেই দলিলের জেরক্সটাও অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পর সেটা কিন্তু আপনি আবেদন আকারে 2 কপি করবেন, সেটা একটা আবেদন আকারে বিএলআর অফিসে জমা দেবেন, এবং আর একটা করবেন কি আপনি রিসিভ কপি নেবেন। আর আরেকটা জিনিস করতে পারেন, আপনি অনলাইনেও এটা আবেদনটা করতে পারেন, এই রেকটিফিকেশনের জন্য আবেদন করতে পারেন। দিয়ে তারপরে যখন ওনাদের হিয়ারিং হবে সেই দিন আপনি দলিল নিয়ে গিয়ে শো করবেন। আর যদি আপনার আবেদনটা খারিজ হয়ে যায়, ওনারা যদি বলেন যে এখন করতে পারবো না, তাহলে আপনি সেই রিসিভ কপিটা নিয়ে এসডিএলআরও সাহেবের কাছে যাবেন। এসডিএলআরও সাহেব, এসডিএলআরও মানে এসডি অ্যান্ড ডিএলআরও, নামটা হলো এসডি অ্যান্ড ডিএলআরও। তো ওনার কাছে যাবেন, ওনার কাছে গিয়ে আবার সেম প্রসেসে আবেদন করবেন এবং একটা রিসিভ কপি নিয়ে নেবেন। তারপরে দেখেন যদি ওনার কাছেও হলো না, তখন অবশেষে আপনারা ডিএল অ্যান্ড এলআরও এখানে গিয়ে আবার সেম একই প্রসেসে আপনারা আবেদন করবেন। আবেদন করে সেখানে দেখবেন আপনার কেসটা সলভ হয়ে গেছে। আর তা সত্ত্বেও যদি সলভ না হয়, তাহলে কিন্তু আপনাদেরকে যেটা বলবো, যেটা করতে হবে যে সিভিল কোর্টে একটা ছোট্ট মামলা করতে হবে, যে ডকুমেন্ট নিয়ে, যে বিএলআরও অফিস বা ডিএলআরও বা এসডিএলআরও যে অফিসই হোক না কেন, বিএলআরও অফিসটা মুখ্য ভূমিকা, সেখানে আপনি নাম দিয়ে ডাইরেক্ট, মানে বিএলআরও অফিসে নাম দিয়ে ডাইরেক্ট এখানে একটা ছোট্ট সিভিল কোর্টে মামলা করবেন যে আমার দলিল থাকা সত্ত্বেও অন্য জনকে আমার দাগ নম্বরের রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং কারেকশনের জন্য বললে ওনারা কারেকশন করছে না। এই দেখুন আমার কাছে রিসিভ কপি রয়েছে, দিয়ে কিন্তু আপনাকে আপনার একটা আইনজীবী ধরে এটা করতে হবে। এজন্য আপনার হয়তো 4-5 হাজার বা তার থেকে হয়তো অ্যাপ্রক্সলি আমি বলছি, টাকাটা ঠিক বলতে পারবো না, হয়তো খরচ হতে পারে। আর আরেকটা কথা, তার বেশিও হতে পারে, আমি এখন বলতে পারছি না সঠিকভাবে। তবে একটা কথা বলছি, আর এই কেসগুলো 3 মাস থেকে 6 মাসের মধ্যে আপনি রায়টা পেয়ে যাবেন এরকম কেসের। সেক্ষেত্রে কিন্তু আপনার নামে যে দলিল রয়েছে সেই দলিলটা দেখালেই আপনার রেকর্ডটা হয়ে যাবে। তবে আশা করি এটা বিএলআর অফিসেই হয়ে যাবে, আপনাকে অত দূর যেতে হবে না। এগুলো আমি টোটাল প্রসেসটা আপনাদের বললাম। আর এরকম সমস্যা শুধু আপনার আমার নয়, অনেকের সমস্যা রয়েছে, দলিল রয়েছে কিন্তু রেকর্ড অন্যজনের নামে অন্তর্ভুক্ত হয়ে রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তো পূর্বের যে মালিক আছে তার ওয়ারিশরা নিজেদের নামে রেকর্ড করে ফেলেছে, এরকমও রয়েছে। তবে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, আমি যেটা বললাম এই প্রসেসটা আপনারা মেনটেন করুন। যাই হোক, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।